টাকি রাজবাড়ি ঘাটে চলে এসেছি। আমার ঠিক ওপারেই বাংলাদেশ, ওপারটা হচ্ছে সাতক্ষীরা আর এপারটা হচ্ছে টাকি। আমি এখন টাকিতে দাঁড়িয়ে আছি। এখন আমি টাকির মিনি সুন্দরবনে প্রবেশ করতে চলেছি। এই দেখুন, রাস্তাটা চলে গেছে সোজা। আমার সোজাসুজি যে নদীটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে কালিন্দী, আর বাঁ দিক দিয়ে যেই নদীটা চলে এসছে সেটা হচ্ছে ইছামতি, আর এই দিকটা দিয়ে বিদ্যাধরী বয়ে চলেছে। এই তিনটে নদীর মিলনস্থল হচ্ছে এই টাকির মোহনা। বন্ধুরা, মগরা থেকে প্রায় 2.5 ঘন্টা বাইক জার্নি করে আমি প্রথমেই টাকি রাজবাড়িতে চলে এসেছি। জাস্ট এক্ষুনি পৌঁছলাম। টানা বাইক চালিয়ে ক্লান্ত হয়ে গেছি। মাঝে হাওড়ায় স্টে করেছিলাম দুপুরের লাঞ্চ করার জন্য। তারপরে সোজা বসিরহাট হয়ে এখানে চলে এলাম টাকিতে। টাকির প্রথম দর্শনীয় স্থান হিসেবে টাকি রাজবাড়িতে চলে এসেছি। আমার ঠিক পেছনেই টাকি রাজবাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। চলুন এবার আমরা ভেতরে প্রবেশ করব। ছবিতে প্রদর্শিত ভগ্নপ্রায় অট্টালিকাটা দক্ষিণের বাড়ি, যা লোকমুখে টাকি রাজবাড়ি নামে সমধিক পরিচিত। ঐতিহ্য ও আধুনিকতার দ্বন্দ্বে পরাভূত হয়েও বর্তমানে তার এই ভাবমূর্তি নিয়ে টিকে আছে। রাজবাড়ি নামে পরিচিত হলেও বাড়িটা আদৌ রাজবাড়ি নয়। মুঘল যুগে প্রদেশের বড় বড় সামন্ত রাজা, যাদের অধীনে বিপুল ভূসম্পত্তি থাকত, তাদের কেন্দ্রীয় প্রশাসনের অন্তর্ভুক্ত করতে মূলত মোগল সম্রাট আকবর তাদের এস্টেটকে ওয়াতান জায়গির হিসেবে সাম্রাজ্যভুক্ত করেন। এই নীতি পরবর্তীকালে আরও সম্প্রসারিত হয়। মূলত এই সামন্ত জমিদাররাই রাজা বা মহারাজা আখ্যায় ভূষিত হতেন। মুঘল যুগে টাকিতে জমিদার ছিলেন বড় রায় চৌধুরীরা। এরা ছিলেন গ্রামীণ মালগুজারি জমিদার। প্রচুর ভূসম্পত্তির মালিকেরা কখনোই ছিলেন না, তাই রাজা উপাধি লাভ করার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে প্রশ্ন হলো, টাকির এই প্রভাবশালী জমিদারির উদ্ভবের সূত্র কোথায়? টাকির বাসিন্দা রামকান্ত রায়চৌধুরী বাংলার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের চিফ সেক্রেটারি ছিলেন। এই সময় বিভিন্ন উপায়ে তিনি প্রচুর অর্থবান হন। পরবর্তীকালে চিরস্থায়ী বন্দোবস্তের সুযোগ নিয়ে ওই অর্থেই জমি কেনার জন্য ব্যয়িত হয়। তিনি তার পৈতৃক ভিটার দক্ষিণের বাড়িটি নির্মাণ করেন। তার উত্তরসূরি কালীনাথ মুন্সি, যিনি সতীদাহ বিরোধী আন্দোলনে রামমোহন রায়ের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন, তিনি বঙ্গব্যাপী জমিদারি ক্রয় করেন। কিন্তু কালীনাথ নিজেও কোনো রাজোপাধি পাননি। ফলে টাকির জমিদাররা বিশাল ভূসম্পত্তির মালিক হলেও কেউই রাজা উপাধিপ্রাপ্ত সামন্ত রাজা ছিলেন না। তাহলে প্রশ্ন থেকেই যায়, দক্ষিণের বাড়িটি রাজবাড়ি নামে পরিচিত হলো কী করে? এর প্রথম উত্তর, টাকির ইতিহাস রচনার যত রকম সোর্স আছে, কোনো তথ্যতেই রাজবাড়ি কথাটা নেই। আছে দক্ষিণের বাড়ি। রাজবাড়ি শব্দটা এক অর্থে মৌখিক প্রচার। সে যুগে দক্ষিণের বাড়ির জমিদাররা এতই বিলাসবহুল জীবনযাপন করতেন যে তারা রাজা মহারাজা অপেক্ষা কোনো অংশে কম ছিলেন না। এই তথ্য দিচ্ছেন বঙ্গীয় সমাজের লেখক স্বয়ং সতীশচন্দ্র রায়চৌধুরী। আর 1 মাস বাদেই দুর্গাপুজো। সেপ্টেম্বরের আজ 1 তারিখ। পুজোর আর বেশি দিন বাকি নেই, তাই প্রতিমা নির্মাণ চলছে পেছনেই। দুর্গা দালানের ভেতরেই প্রতিমা নির্মাণ চলছে, দেখুন শুধু। টাকি জমিদার বাড়ির দুর্গাপুজোটি প্রায় 300 থেকে 350 বছরের প্রাচীন। এই ঐতিহ্যবাহী পুজো দেখতে দূর দূরান্ত থেকে বহু দর্শনার্থীর সমাগম হয় দুর্গাপুজোর সময়। এখানে একসময় মোষ বলির প্রচলন ছিল, তবে কালের নিয়মে সেই প্রথা বন্ধ হয়ে গেছে। টাকি রাজবাড়ি ঘাটে চলে এসেছি। আমার ঠিক ওপারেই বাংলাদেশ, ওপারটা হচ্ছে সাতক্ষীরা আর এপারটা হচ্ছে টাকি। আমি এখন টাকিতে দাঁড়িয়ে আছি, আর এটা হচ্ছে ইছামতি নদী। ইছামতি নদী বয়ে চলেছে, দেখুন। আর ওপারটায় বাংলাদেশ। এইখানটায় দুর্গাপুজোর সময় দুটো নদী, এই ওপারের ঘাটটায় দুটো ঘাটেই, ওপারের ঘাটে আর এপারের ঘাটে দুর্গা বিসর্জনের সময়
মানে এপার বাংলা আর ওপার বাংলা মিলেমিশে একাকার হয়ে যায়। তো এইটা তো আপনারা বিভিন্ন নিউজ চ্যানেলে দেখেইছেন, বিজয়া দশমীর দিন পুরো ওপার বাংলা এপার বাংলা মিলেমিশে একাকার হয়ে যায়। তো তখন আর সীমান্তেও বলে কিছু থাকে না। তো এইটা এখানটার প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অসাধারণ, জাস্ট অ্যাওয়েসাম। দেখুন শুধু, টাকি যদি আসেন অবশ্যই এখানে আসবেন। তবে বর্তমানে এখন আর উৎসবের দিনেও দুই বাংলার এক হওয়ার অনুমতি মেলে না, যে যার এলাকায় ঠাকুর বিসর্জন দেয়। দেশভাগের পর টাকির মানুষেরা দেখেছে 1947 সালে 17ই আগস্ট, যেদিন খুলনা জেলা পাকিস্তানের হয়ে যায়, সেদিন ইছামতির জলপথে কি বিস্ময়কর নৌকার সমাবেশ ঘটেছিল। নৌকা বাইবার জায়গা ছিল না, পিছু পিছু সারিবদ্ধ হয়ে নৌকা টানতে টানতে বিপন্ন দলে দলে মানুষ তীরে এসে ঝাঁপ দিয়ে জলকাদায় নেমে টাকিতে ঢুকেছে। তারপর কেউ থেকে গেছে এখানে, কেউ বা ট্রেন ধরে দক্ষিণ 24 পরগনায়। টাকি, হাসনাবাদ, বসিরহাটে নতুন করে সংসার পাতেন অনেকেই। তারপর থেকেই টাকির পরিবর্তন শুরু। পর্যটনকে কেন্দ্র করে দানা বাঁধতে থাকে আধুনিক টাকি। ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত এই ছোট্ট আধা শহরটি ইছামতি নদীর তীরে ধীরে ধীরে গড়ে উঠেছে। ইছামতি নদী দেশ বিভাজনের যন্ত্রণার নীরব সাক্ষী থেকে বয়ে চলেছে আজও। নদীর পাড়ে খানিক বেরিয়ে এখন আমি চললাম এখানকার ম্যানগ্রোভ অরণ্য মিনি সুন্দরবন দেখতে। টাকির মিনি সুন্দরবন ভিজিট করার জন্য আপনাদের এখানে আইডেন্টিটি কার্ড, এই বর্ডার সিকিউরিটি ফোর্সের একটা চেকপোস্ট আছে, এখানে জমা রেখে তারপরে আপনাদের এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার হয়ে গেলে আপনারা মিনি সুন্দরবনে এখান থেকে এই যে ব্রিজটা আছে, ব্রিজটা টপকে ওদিকে যেতে পারবেন। এখান থেকে সরাসরি মিনি সুন্দরবন যাওয়া যায় না, আমার বাইকটা সামনেই রেখেছি একটা গ্যারেজে। তো এখানে আপনারা এন্ট্রি করে আইডেন্টিটি প্রুফ জমা দিয়ে তারপরে আপনারা মিনি সুন্দরবনটা দেখতে যেতে পারবেন। এখন আমি টাকির মিনি সুন্দরবনে প্রবেশ করতে চলেছি। এই দেখুন, রাস্তাটা চলে গেছে সোজা। এখানে প্রবেশ করতে 10 টাকা প্রবেশ মূল্য লেগেছে। মিনি সুন্দরবন ভিজিট করার জন্য আপনাদের আইডেন্টিটি প্রুফ বিএসএফ ক্যাম্পে জমা করার পর ওখান থেকে একটা টোটো বা মেশিন ভ্যান ধরে এখানে আসতে হবে। ভাড়া 30 টাকা যেতে এবং 30 টাকা ফিরতে টোটো বা ভ্যানওয়ালারা আপনার থেকে নেবে। একদিকে ইছামতি বয়ে চলেছে আর অন্যদিকে টাকির বিখ্যাত মিনি সুন্দরবন। এই দেখুন, আমার ঠিক পেছনেই একটা গেওয়া গাছ আর আর ওই নারকেল পাতার মতন যে গাছগুলো দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে সুন্দরবনের গোলপাতা গাছ, যেটা এই টাকির মিনি সুন্দরবনে দেখতে পাওয়া যাচ্ছে। এই দেখুন, ভেতরটায় একেবারে ঘন জঙ্গল হয়ে আছে। গেওয়া আর গোলপাতা গাছ ছাড়াও এই মিনি সুন্দরবনে আসলে আপনারা গরান, কেওড়া, কাঁকড়া ও বান গাছের সমারোহ দেখতে পাবেন। এখন আমি টাকির বিখ্যাত মোহনায় চলে এসেছি। এই দেখুন, আমার সোজাসুজি যে নদীটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে কালিন্দী, আর বাঁ দিক দিয়ে যেই নদীটা চলে এসছে সেটা হচ্ছে ইছামতি, আর এই দিকটা দিয়ে বিদ্যাধরী বয়ে চলেছে। এই তিনটে নদীর মিলনস্থল হচ্ছে এই টাকির মোহনা। সোজাসুজিটা হচ্ছে কালিন্দী, বাঁ দিকটা হচ্ছে ইছামতি, আর আমার ডান দিকটা হচ্ছে বিদ্যাধরী। এই হচ্ছে তিনটে নদীর মিলনস্থল টাকির। এই জায়গাটাকেই টাকির বিখ্যাত মোহনা নামে সবাই জানে। তো আপনারা যখন আসবেন অবশ্যই এই জায়গাটায় অবশ্যই আসবেন। এক অসাধারণ পরিবেশ, যা ভাষায় প্রকাশ করা যাবে না। এই দেখুন শুধু শরতের পেঁজা তুলোর মতন মেঘগুলো এবং বর্ষার কালো মেঘ একসঙ্গেই আকাশে বয়ে চলেছে, এক অপূর্ব দৃশ্য।
টাকিতে ইছামতি নদীকে কেন্দ্র করে অনেক হোটেল এখানে গড়ে উঠেছে। আপনারা চাইলেই এখানে থাকতে পারেন। রিজনেবল প্রাইসে এখানে অনেক এসি নন এসি রুম পেয়ে যাবেন। এই রাজবাড়ি ঘাটের পাশেই টাকি সানরাইজ গেস্ট হাউস অবস্থিত। আপনারা চাইলে এখানেও থাকতে পারেন। এখানে ডবল বেডের এসি রুমের ভাড়া মাত্র ১,৫০০ টাকা, আর 4 বেডের এসি রুমের ভাড়া ২,৫০০ টাকা। টাকিতে কিভাবে আসবেন? টাকিতে আসার সবথেকে সহজ উপায় হলো ট্রেন পথ। শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে টাকি রোড স্টেশনে নেমে পড়ুন। তারপর একটা টোটো বুকিং করে নিয়ে টাকিতে সাইট সিনিংয়ের জন্য আপনারা বেরিয়ে পড়ুন। টাকিতে ঘোরার জন্য টোটো ভাড়া পড়বে এক একটা সাইডে ২৫০ থেকে ৩০০ টাকার মতো। এবার বিদায় বন্ধুরা। টাকির ভ্রমণ কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। পরবর্তী পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই। নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে আমি হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।